নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পটা ভালো লাগে গল্পের নিচে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়ুন, গল্প শুনুন। আজকে আমি পড়ব রাজশেখর বসুর লেখা একটা ছোট গল্প, বদন চৌধুরীর শোকসভা। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাকে দেখে বদন হাত জোড় করে উবুড় হয়ে শুয়ে পড়লেন। যম বললেন, কি চাই তোমার? আগে 2 ঘন্টার জন্য ছুটি। কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো। এর মধ্যেই ছুটি কেন? ছুটি নিয়ে করবে কি? আগে একবার মর্তলোকে যেতে চাই। আজ বিকেল 5টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোক সভা হবে। বড্ড ইচ্ছে করছে, একবার দেখে আসি। জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেতটার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বললেন, এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানা রকম ব্যবসা। প্রায় 10 বছর কর্পোরেশনের কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বজ্জাতির জন্য 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছেন। এখন রৌরব নরকে বিভাগে আছেন। বর্তমান আচরণ ভালোই। 1-2 ঘন্টার জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে। শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কি কি বলে তা শোনবার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক। ও খবর পেলে কি করে যে আজ শোকসভা হবে? খবরের অভাব কি ধর্মরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে। তাদের কারোর কাছ থেকেই খবর পেয়েছে। যম আজ্ঞা দিলেন, বেশ, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও, সঙ্গে একজন প্রহরী থাকে যেন। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ওহে কাকজঙ্ঘ, তুমি এই পাপীর সঙ্গে মর্তলোকে যাও। দেখো যেন নতুন পাপ কিছু না করে। ঠিক 2 ঘন্টা পরেই ফেরত আনবে। যে আজ্ঞে বলে যমদূত কাকজঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবৎ হলেন। যম বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি, একবার মর্তলোকে যেতে চাচ্ছি। তোমারও শোকসভা হবে নাকি? এখানে এসেছো কবে? 2 বছর হলো এখানে এসেছি। রৌরবে বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নিমক হারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে 8 কলম ছেপেছিল, একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন, তার শোকসভায় যাওয়ার জন্য ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন, তুমি অতি পাজি প্রেত, জমালয়ে এসেও মিছে কথা বলছো। তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ। আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবেই তা করতে হয়েছে, কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল, পরে মনান্তর হয়। এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে। মরণানান্তি বৈরানী, আমরা আবার বন্ধু হয়ে গেছি। যম চিত্রগুপ্তকে বললেন, যাকগে, 2 ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো, সঙ্গে যেন প্রহরী থাকে একটা। চিত্রগুপ্তের আদেশে যমদূত ভৃঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল। পরলোকগত বদন চৌধুরীর শোক সভায় খুব লোক সমাগম হয়েছে। বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায় বাহাদুর গোবর্ধন মিত্র। তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন।
বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া করা আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটা কতক লাউড স্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তার রক্ষী যমদূতের সঙ্গে বেদির উপরেই দাঁড়িয়েছিলেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন, তুমি কি মতলবে এখানে এসেছো? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বললেন, আরে না না, পণ্ড করবো কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু, তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, দুটো নারকিকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন। দুই যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টের পেলে না। প্রথমেই শ্রীযুক্তা ভূপালী বসু পরিচালনায় সঙ্গীত হলো। আজই স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজর্ষির, লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি। গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোকনৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির মৃত মহাত্মার কীর্তি কথা সবিস্তারে বলতে লাগলেন। আজ যার স্মৃতি তর্পণের জন্য আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্যধামে গেছেন, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, কর্মে, ধর্মে এক লোকোত্তর মহীয়ান পুরুষ ছিলেন। তাঁর এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তি! নিবিড় শ্যাম বর্ণ, শালপ্রাংশু, বিশাল বপু, পদ্মপলাশ নেত্র, আবক্ষলম্বিত শ্বশ্রু। তিনি একাধারে কর্মযোগী, ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন তেমনি বহুবিধ সৎ কার্যে ব্যয়ও করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্যশ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন। এইরকম বিস্তর কথা অঙ্গিরসবাবু 1 ঘন্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনান্তিকে বললেন, হা হা, কানে যেন মধু মধু ঢেলে দিলে, নয় হে বদন? তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচড়, কিসের দাগ ওটা? দিব্য রথের টায়ারের কর্ষণ, ওই সড়কে বদনচন্দ্র দেবযানে গেছেন। কে জানে তার জন্য অপেক্ষা করছে উর্বশী না আফ্রোদিতি ইত্যাদি। আরো কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন, আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা এবং অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক। পিছনে বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন, বদন চৌধুরীকে আমাকে বিলক্ষণ জানতাম, মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না। সভায় হাততালি হলো, প্রথমে অল্প, যেন ভয়ে ভয়ে, তারপর খুব জোরে জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা অশ্রদ্ধার দান চাই না, মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন। বেদির ওপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। জজিয়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন। 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন।
গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করছেন, এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভৃঙ্গরোল আটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভিতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলেন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলবার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। যত দিন বেঁচে ছিল তত দিন সে নিজের ঢাক নিজে পিটেছে। এখন সে মরেছে, তবু আমরা রেহাই পাইনি। তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন জোচ্চোর ছ্যাঁচোর হারামজাদা লোক আর হবে না মশাই। কত মক্কেলের সর্বনাশ করেছে। কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে, পারমিটের কালোবাজারে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না। যমদূত কাকজঙ্ঘকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়ে নেই। যে লোকটা পুণ্যশ্লোক রাজর্ষি বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল, সেই নটোরিয়াস কাকজিগুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতই সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অশ্রাব্য কথা বলছে। সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন, একেবারে ডাহা মিথ্যে কথা। এই বজ্জাত বদনার ভূতই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে। আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন, আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেছেন? বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত, টাকা না পেলে গাল দিত। মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালা শালিদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল। স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি, সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা রটাচ্ছে। ও দুর্গন্ধে স্বভাব ভরে গেছে, টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সভায় তুমুল কোলাহল উঠল। একজন সন্ডা গোছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বললে, ভোট টোট গ্রাহ্য করি না মশাই। আমার নাম রামলাল সিংহি। ভূত আমার সম্বন্ধী, শাকচুন্নি আমার শাশুড়ি। আসল কথা কি জানেন? আমাদের গোবর্ধনবাবু আর আঙ্গিরসবাবু খুব মহাশয় লোক, কিন্তু দুজনেই দেখছি বেশ টেনে এসেছেন। নেশায় চুচ্চুরে হয়ে বক্তিমে করেছেন। বদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোকসভা করছি, সে বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হাহুতাশ করবি, বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি, और भी আচ্ছা। কিন্তু এ কি কাণ্ড! 2000 লোকের সামনে মাতলামি করছিস? আরে ছ্যা ছ্যা, আমরা যা করি নিজের আড্ডায় করি, সভায় দাঁড়িয়ে এমন বিয়েলেল্লাপনা করি না। হা মশাই, হক কথা বলবো। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে, বেরিয়ে এসো শিগগির, 2 ঘন্টা কাবার হয়েছে। দুই প্রেতাত্মা সুরুৎ করে বেরিয়ে এলো। যমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধনবাবু আর আঙ্গিরসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তাঁর চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এই দুটো গেলাসের শরবত এরা খেয়েছিলেন, টেস্ট করা দরকার। নিশ্চয়ই কোনো বদলোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল। প্রেততত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, হুম, সিদ্ধি গাঁজা ধূত্র নয়, মদ নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকর্ণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন। এর ফল বড় খারাপ। বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন। সভা ভেঙে গেল। নমস্কার।